নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, সরকারি দপ্তরে নিয়োগ, যেখানে তোমাদের ক্লার্ক গ্রুপ সি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক। তুমি যদি উচ্চ মাধ্যমিক শুধুমাত্র পাশ করে থাকো যে কোনো পার্সেন্টেজ অফ মার্কস নিয়ে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের বেতন, এটি কিন্তু স্টার্টিং বেতন তোমাদের 33,190 টাকা মতো তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে। যেখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ফর্ম ফিল আপ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিয়েছি, এবং এটি কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, এটি কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি। এবং এখানে অল ওভার ইন্ডিয়া বেসিস প্রতিটি ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এটি কিন্তু তোমাদের জন্য একটা বিশাল বড় অপরচুনিটি। প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করো। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওতে থাকছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো, কারণ নিত্য নতুন চাকরি খবর সবার আগে ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট এটা কিন্তু সম্পূর্ণ ক্লারিক্যাল টাইপেরই কিন্তু জব, যেটি কিন্তু গ্রুপ সি ক্যাটাগরির মধ্যে পড়ছে। ঠিক আছে, একটা অফিস অ্যাসিস্ট্যান্টকে সম্পূর্ণ কিন্তু ক্লারিক্যাল টাইপের জবের কিন্তু সম্পূর্ণ দায়িত্ব পালন করতে হয়। তো এখানে দেখো তোমাদের বেতন কত টাকা থাকবে। এখানে বেতনের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ উল্লেখ করা হয়েছে, যেটা পে ম্যাট্রিক্স 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে, যেটা লেভেল 2 অনুযায়ী, এবং সঙ্গে কিন্তু তোমাদের আদার্স অ্যালাউন্সও কিন্তু যুক্ত হয়ে যাবে। এখানে তোমাদের শুরুতে যে বেতনটি থাকবে সেটা কিন্তু ডিপেন্ড করছে তোমাদের কোথায় জব লোকেশন হবে। দেখো, তোমাদের যদি কলকাতায় যদি জব লোকেশন হয় তাহলে তোমরা 37,845 টাকা মতো বেতন পাবে। তোমাদের যদি ডানকানেল মানে হচ্ছে ওড়িশাতে যদি তোমার জব লোকেশন হয় তাহলে তোমাদের 33,190 টাকা মতো তোমাদের শুরুতে বেতন থাকবে। এবার তুমি যেখানে অ্যাপ্লাই করবে সেখানেই কিন্তু তোমার জব লোকেশন হবে। অর্থাৎ তুমি ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী, তুমি কলকাতাতে অ্যাপ্লাই করেছো, তাহলে তোমার কলকাতাতেই জব লোকেশন হবে। ঠিক আছে, আর তুমি চাইলে তুমি ওড়িশাতেও তুমি জব লোকেশন নিতে পারো, সেটা তোমার ইচ্ছা মতো। এবং এখানে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট, অর্থাৎ প্রতিটি ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে যে কোনো স্টেট থেকে, অর্থাৎ যারা যারা আমার ভিডিও আসাম থেকে দেখছো তারাও আবেদন করতে পারবে, যারা আমার ভিডিও ত্রিপুরা থেকে দেখছো তারাও কিন্তু এখানে নির্দ্বিধায় আবেদন করতে পারবে। দেখো যে তোমাদের এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি প্রয়োজন। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক যদি তুমি পাস করে থাকো তাহলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেট মাস্ট কোয়ালিফাই দ্য টাইপিং টেস্ট, অর্থাৎ তোমাদের একটা টাইপিং টেস্ট কিন্তু নেওয়া হবে, যেখানে 10টা মিনিট সময় দেওয়া হবে। 35টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে টাইপ করতে পারো, অথবা তুমি যদি যারা হিন্দিতে টাইপ করতে জানে তারা 30টা শব্দ প্রতি মিনিটে হিন্দিতেও টাইপ করতে পারো। যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ তোমাদের চুজ করার স্বাধীনতা কিন্তু তোমাদের থাকবে। যাদের টাইপিংয়ের অভিজ্ঞতা নেই তারা কিন্তু সময় যথেষ্ট পরিমাণে পাবে, প্রায় 3 মাস মতো হাতে সময় পাবে। তোমাদের এই সময়ের মধ্যে তোমরা অনায়াসে কিন্তু তোমাদের টাইপিংয়ের যোগ্যতা অর্জন করে নিতে পারো। ঠিক আছে, কোনো অসুবিধা কিন্তু হবে না। এবার দেখো যে তোমাদের এখানে এজ লিমিট কি প্রয়োজন। এজ লিমিট হচ্ছে নট মোর দ্যান 25 ইয়ার্স, অর্থাৎ 25 বছরের ঊর্ধ্বে বয়স হলে হবে না। এখানে 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এই বয়সটি হচ্ছে যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে। তুমি যদি একজন এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারো। তুমি যদি একজন ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার বয়স যদি 18 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা এখানে নেই। তো এখানে দেখো যে তোমাদের জব ডেসক্রিপশানে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু দেওয়া আছে যে তোমাদের কী কী কাজ করতে হবে। এখানে কিন্তু সম্পূর্ণ এটি কিন্তু একটা ক্লারিক্যাল টাইপের জব। তো এখানে ক্লারিক্যাল বেসের কিন্তু তোমাদের কাজ থাকবে, যেখানে ইস্যু অফ টিকিটস, তারপরে হচ্ছে টাইপিং টাইপের কাজ থাকবে, তোমাদের হচ্ছে যে বিল, যে প্রসেসিং অফ বিল, তারপরে হচ্ছে পারচেসিং অর্ডার তৈরি করা, রেজিস্টার্ড করা, লেজার করা, এইসব টাইপের কিন্তু বিভিন্ন ক্লারিক্যাল বেসের কিন্তু তোমাদের কাজ এখানে থাকবে। ঠিক আছে, ইনস্ট্রাকশনের ক্ষেত্রে দেখো তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু বলা আছে যে মিনিমাম যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটি আছে সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের হলেও কিন্তু হবে। ঠিক আছে, তো এই যে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে এটি হচ্ছে তোমাদের ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। দেখতেই পাচ্ছ কলকাতা, এটা হচ্ছে তোমাদের হেড অফিস। এখানেও তোমাদের কিন্তু জব পোস্টিং হয়ে যাবে যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, এবং তোমরা যারা যারা এখানে চুজ করবে মানে কলকাতা চুজ করবে তারা কিন্তু
এই হেড অফিসেও কিন্তু জব লোকেশন পেয়ে যাবে। এবং তোমাদের বলেই দিয়েছি যে অল স্টেট থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা কিন্তু হবে না। এটি হচ্ছে তোমাদের মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা সম্পূর্ণ কিন্তু একটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি, অর্থাৎ প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সবথেকে বড় কথা, এটা কিন্তু পার্মানেন্ট চাকরি, এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল কিন্তু তোমাদের কোনো চাকরি নয়। ওকে, এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের এই যে দেখতে পাচ্ছ যে লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। আবেদন করার জন্য সম্পূর্ণ তোমাদের অনলাইন মোডেই কিন্তু তোমাদের আবেদন করতে হবে এবং জেপিজি ফরম্যাটে কিন্তু সব স্ক্যান সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদের আপলোড করতে হবে, ফটো সিগনেচার সব কিছু কিন্তু তোমাদের প্রয়োজন। এখানে দেখো তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে। আবেদন মূল্য হচ্ছে 885 টাকা আবেদন মূল্য লাগছে, 750 টাকা, সঙ্গে 18% তোমাদের জিএসটি 135 টাকা, সব মিলিয়ে 885 টাকা মতো আবেদন মূল্য লাগছে। এই 885 টাকা আবেদন মূল্য যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট, যারা ওবিসি মেল ক্যান্ডিডেট তারাই শুধুমাত্র দেবে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে মহিলা প্রার্থীদের কোনো আবেদন মূল্য দিতে লাগছে না, এসসিদের দিতে লাগছে না, এসটিদের দিতে লাগছে না, পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের দিতে লাগছে না এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। আবেদন মূল্য জমা করার জন্য তোমাদের সম্পূর্ণ কিন্তু নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমেই কিন্তু তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে। আবেদন মূল্য জমা করার তোমাদের লাস্ট ডেট সেটা হচ্ছে 30/9/2024, অর্থাৎ 30শে সেপ্টেম্বর তোমাদের আবেদনের লাস্ট ডেট। এখানে কোনো রকম আবেদন করতে গিয়ে যদি কোনো ভুলভ্রান্তি করো বা যদি কোনো রকম কোনো প্রবলেম যদি হয়, তাহলে কিন্তু পরবর্তী সময় কিন্তু তোমাদের এটা রিজেক্ট হয়ে যাবে। কোনো এডিট বা মডিফিকেশনে কোনো অপশন কিন্তু এখানে নেই। এখানে আবেদনের জন্য দেখো তোমাদের আবেদনের লাস্ট ডেট সেটাও হচ্ছে 30শে সেপ্টেম্বর 2024। এবার কিভাবে আবেদন করবে সেটাও কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। তো এর জন্য আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরাও কিন্তু সেখানে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। তো দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, এবং এখানে তোমাদের শূন্যপদ কতগুলো আছে সেটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং তোমাদের যে পোস্ট এবং ওবিসির জন্য 2টো, ইউআরের জন্য 3টে এবং এসসির জন্য 1টি মতো শূন্যপদ আছে। এবার দেখো তোমাদের ফর্মটা কিভাবে ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে তোমাদের দেখতে পাচ্ছ এখানে নেমের জায়গা আছে, যেখানে তোমাকে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ঠিক আছে, এখানে তোমাদের সেটাকে ইনপুট করতে হবে। করার পরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল, ফিমেল না ট্রান্সজেন্ডার সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। এরপরে তোমাকে ছবি আপলোড করতে হবে। মনে রাখবে ছবির যা সাইজ আছে সেটা কিন্তু তোমাকে এখানে মেনটেন করতে হবে, অর্থাৎ 100 কেবির মধ্যেই কিন্তু পাসপোর্ট সাইজের ছবি এখানে আপলোড করতে হবে। করার পরে তারপরে তোমাকে সিগনেচার আপলোড করতে হবে, সেটাও কিন্তু 100 কেবির সাইজের মধ্যেই কিন্তু হতে হবে। এরপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে তোমাকে স্ট্রিট অ্যাড্রেস এবং তোমার অ্যাড্রেস লাইন 2, তারপরে হচ্ছে সিটি, ডিস্ট্রিক্ট সম্পূর্ণ তোমাকে এখানে ডিটেলসটা কিন্তু দিতে হবে। দেওয়ার পরে পোস্টাল কোড দেবে। এরপরে যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, তাহলে সেক্ষেত্রে তুমি এই চেকবক্সটাকে ক্লিক করে দেবে, তাহলেই কিন্তু তোমাদের এটা পুরো হুবহু কিন্তু এখানে কপি হয়ে যাবে। এরপরে তোমাদের কি করতে হবে, এরপরে হচ্ছে তোমার ডেট অফ বার্থ তোমাকে দিতে হবে, তোমার যা ডেট অফ বার্থ এখানে সম্পূর্ণ কিন্তু ইনপুট করবে। এরপরে হচ্ছে প্লেস অফ বার্থ, অর্থাৎ তোমাদের জন্মস্থান কোথায় সেটাকে কিন্তু এখানে টাইপ করবে। এরপরে বলছে আর ইউ সিটিজেন অফ ইন্ডিয়া বাই বার্থ অর বাই ডোমিসাইল, সেটা তোমাকে যদি তুমি ভারতীয় নাগরিক হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাকে এখানে ইয়েস করতে হবে, না হলে এখানে নোতে গিয়ে ক্লিক করতে হবে। তো এখানে তুমি ইয়েস করে দেবে। ওকে, এর পরবর্তী কি বলছে, আর ইউ এ পার্সন হ্যাভিং মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান, অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ বা আদার কান্ট্রি থেকে তুমি যদি এখানে বসবাস করে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাকে এখানে ইয়েস করতে হবে, না হলে তোমাকে এখানে নো করতে হবে। এরপরে হচ্ছে তোমার ফাদার নেম দেবে, ফাদারের অকুপেশন দেবে, ফাদারের অ্যাড্রেস দেবে। ফাদারের অ্যাড্রেস বা তোমার অ্যাড্রেস দুটোই সেম, তো সেক্ষেত্রে সেম অ্যাড্রেসই কিন্তু দিয়ে দেবে। এরপরে হচ্ছে মাদার নেম দেবে, মাদারের অকুপেশন দেবে। অকুপেশন নিয়ে তোমরা হয়তো ঘাবড়ে যাচ্ছ যে আমার মা তো কোনো সার্ভিস করে না, তাহলে সেক্ষেত্রে কী দেবো, এখানে হাউসওয়াইফ দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এরপরে হচ্ছে মাদার অ্যাড্রেস, তো এটাও সেমই হবে, সেম অ্যাড্রেসই দিয়ে দেবে। এরপরে হচ্ছে টোটাল ইনকাম অফ দ্য ফ্যামিলি পার মান্থ, অর্থাৎ এখানে তোমাদের মাসিক যে ফ্যামিলি ইনকাম সেটাও কিন্তু বলা হচ্ছে, যে কোনো একটা ফ্যামিলি ইনকাম কিন্তু এখানে বসিয়ে দিতে পারো, ঠিক আছে, কিন্তু সামঞ্জস্যতাপূর্ণ কিন্তু রাখবে, যে উল্টোপাল্টা রাখবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে স্টেট
ইয়োর রিলিজিয়ান, অর্থাৎ তোমার ধর্ম, সেটা তোমাকে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, সেটা তোমাকে এখানে টাইপ করে দিতে হবে। এরপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, কাস্টের ক্যাটাগরি, তুমি জেনারেল যদি হও তাহলে জেনারেলে টিক দেবে। ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, যেটা থেকে তুমি বিলং করো সেই কাস্টটাকে তোমাকে ক্লিক করতে হবে। এরপরে বলছে আর ইউ ফিজিক্যাল চ্যালেঞ্জ, তুমি কি ফিজিক্যাল কোনো হ্যান্ডিক্যাপ, যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে হচ্ছে আর ইউ এ উইডো, ডিভোর্সি ওম্যান, যদি জুডিশিয়াল সেপারেটেড যদি কোনো ওম্যান হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তুমি ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে যদি তুমি এক্স সার্ভিস ম্যান হয়ে থাকো তাহলে তুমি ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে বলছে যে এনি কোর্স অফ স্টাডিজ, দেখো তুমি যদি কোনো রকম কোনো কোর্স যদি এখন বর্তমানে যদি করে থাকো, তুমি যদি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়ে থাকো তাহলে সেক্ষেত্রে মানে কলেজে পড়ছো, কলেজে এখনও রানিং পড়ছো, তাহলে সেক্ষেত্রে তুমি এখানে ইয়েস করে দেবে। বা তুমি যদি কোনো কম্পিউটারে কোনো কোর্স করছো বা কোনো রকম টেকনিক্যাল কোনো কোর্স করছো তাহলে এখানে ইয়েস করে দেবে, নো করার কোনো প্রয়োজন নেই। যারা উচ্চ মাধ্যমিকের পরে পড়াশোনা ছেড়ে দিয়েছো বা গ্র্যাজুয়েশন পড়ে পড়াশোনা ছেড়ে দিয়েছো তারা সেক্ষেত্রে কিন্তু এখানে নো করে দিতে পারো, ঠিক আছে, অসুবিধা নেই। এরপরে হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের জায়গা, এখানে মাধ্যমিক থেকে শুরু হবে, উচ্চ মাধ্যমিক পর্যন্ত দিয়েও কিন্তু তোমরা স্টপ করে দিতে পারো। বা যেহেতু তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা চাওয়া হয়েছে, আর তুমি যদি মনে করো যে না আমি হায়ার কোয়ালিফিকেশান দেবো মানে গ্র্যাজুয়েশন বা মাস্টার্স দেবো, তা সেটাও তুমি দিতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি এখানে দিতে পারো। এখানে তার জন্য তুমি প্লাস মাইনাস করেও কিন্তু এটা ব্যাপারটা অ্যাডজাস্ট করতে পারো। এরপরে কি বলা হচ্ছে ডিটেলস অফ টাইপ রাইটিং নলেজ অন কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারে তোমাদের ইংলিশে টাইপিং কোনো নলেজ আছে তার ডিটেলসটা দিতে বলছে, অর্থাৎ কত WPM তোমার টাইপিং স্পিড আছে। আমি একটা কথা বলবো, যাদের টাইপিং কোনো অভিজ্ঞতা নেই তারা কিন্তু আবেদন করার জন্য এটা কিন্তু বেসিক দিয়ে রাখো, সময় আছে, কারণ এখন ফর্ম ফিল আপ হচ্ছে, ফর্ম জমা পড়বে, তারপরে তোমাদের যদি সিলেকশনের ক্ষেত্রে রিটিন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু সময় থাকবে, ততদিনে তোমার কিন্তু টাইপিং নলেজ তোমার তৈরি হয়ে যাবে। তার জন্য এখানে তোমাদের বলেছে 35টি শব্দ প্রতি মিনিটে টাইপ করা, তো তুমি এখানে 35 লিখে মানে টাইপ করে দিলে, ঠিক আছে, ব্যাস হয়ে যাবে, অসুবিধা কিছু হবে না। এর পরবর্তী বলছে ডিটেলস অফ টাইপ রাইটিং নলেজ অন কম্পিউটার হিন্দি টাইপিং স্পিড। তো দেখো হিন্দি টাইপিং স্পিড তোমার নেই, কারণ তুমি হিন্দিতে টাইপিং জানো না, ঠিক আছে, ইংলিশটা তুমি সহজে তুমি টাইপিংটা প্র্যাকটিস করে নিতে পারবে। আর যারা প্র্যাকটিস জানো মানে টাইপিং যারা নলেজ আছে তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই। এই জায়গাটা কি করবে দেখো, এখানে যেহেতু তোমাদের রেড একটা স্টার দেওয়া আছে, মানে কি এই রেড স্টারটা কিন্তু এখানে ম্যান্ডেটারি, এটা না বসালেই কিন্তু তোমাদের ফাইনাল তুমি সাবমিটে যেতে পারবে না, তোমাদের এরর দেখাবে। তাহলে সেক্ষেত্রে কি করবে, এখানে কি বলছে এন্টার 0 ইফ ইউ আর আনএবল টু টাইপ ইন হিন্দি, তাহলে এখানে তোমাকে 0 টাইপ করে দেবে, ব্যাস আর কিছু করতে হবে না, ঠিক আছে। অর্থাৎ হিন্দি টাইপ তুমি জানো না, তুমি ইংলিশে টাইপ করতে পারো, এটাই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এর পরবর্তী কী আছে, এনি অ্যাডিশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ তুমি তোমার যদি কোনো কম্পিউটারে কোনো কোর্সের যোগ্যতা থাকে সেটা তুমি এখানে ইনপুট করতে পারো, তোমার যদি আদার্স কোনো কোয়ালিফিকেশান থাকে সেটা তুমি ইনপুট করতে পারো। কম্পিউটারের সার্টিফিকেটের ক্ষেত্রে আমি আগেই ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি, দেখো কম্পিউটারের সার্টিফিকেটের ক্ষেত্রে তোমার যদি কোনো বেসিক যদি সার্টিফিকেট থাকে 3 মাস হোক, 4 মাস হোক, 6 মাস হোক, তাহলেই কিন্তু হবে, কারণ এখানে কিন্তু কোনো নোটিফিকেশানে কিন্তু কোনো মেনশন করা নেই যে কোনো মাস বা বছর, এরকম কোনো মেনশন করা নেই, ঠিক আছে। এবার অ্যাডিশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে তোমাদের যদি কম্পিউটার যোগ্যতা থাকে সেটা দিতে পারো, কোনো টেকনিক্যাল যোগ্যতা যদি থাকে সেটাও দিতে পারো, বা যদি না থাকে তুমি নাও দিতে পারো, কারণ এখানে কোনো রেড স্টার কিন্তু নেই, ঠিক আছে, এই জায়গাটা স্কিপও করে দিতে পারো। এক্সপিরিয়েন্সের ব্যাপারটা তোমরা অলরেডি তোমরা জানো যে এখানে কোনো রকম অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ এই জায়গাটা তোমরা ছেড়ে দেবে, কোনো অসুবিধা নেই। এরপরে বলছে আর ইউ প্রেজেন্টলি এমপ্লয়েড ইন গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট বা কোনো অটোনোমাস অর্গানাইজেশনে তুমি কি কোনো কাজ করছো, যদি কাজ করে থাকো তাহলে ইয়েস করবে, না হলে এখানে নো করে দেবে সিম্পলি। এরপরে বলছে যে হ্যাভ ইউ এনি রিলেটিভ ওয়ার্কিং ইন NCSM, অর্থাৎ তোমাদের যদি কেউ আছে যে রিলেটিভ আছে যে NCSM-এ কাজ করছে বর্তমানে, যদি কাজ করে থাকে তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে বলছে আর ইউ উইলিং টু ওয়ার্ক এনিওয়্যার ইন ইন্ডিয়া, অর্থাৎ তুমি কি ভারতের যে কোনো স্থানে গিয়ে কাজ করতে তুমি ইচ্ছুক আছো, যদি থাকো তাহলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। এরপরে দেখো, এরপরে হচ্ছে তোমাদের প্রুফ অফ ডেট অফ বার্থ, অর্থাৎ কী কী ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে। ডকুমেন্টসের ক্ষেত্রে প্রথমত যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রুফ অফ
ডেট অফ বার্থ, যার জন্য তোমাকে ডেট অফ বার্থে তোমাকে সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তারপরে হচ্ছে তোমাদের কি লাগছে, তারপরে হচ্ছে মার্কশিট অফ সেকেন্ডারি এক্সামিনেশন অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট, সেটা তোমাকে আপলোড করতে হবে। তারপরে হচ্ছে তোমাকে হায়ার সেকেন্ডারির যে মার্কশিট সেটাও তোমাকে এখানে আপলোড করতে হবে। তারপরে হচ্ছে তোমাকে টাইপ রাইটিং স্পিড যে সার্টিফিকেট সেটা তোমাকে আপলোড করতে হবে। এবং এখানে দেখো টাইপ রাইটিং স্পিডের সার্টিফিকেটের ক্ষেত্রে বলে রাখি, যদি তোমাদের কোনো কম্পিউটার যদি সার্টিফিকেট থাকে সেটা তোমরা কিন্তু মানে বেসিক কম্পিউটারের সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু এখানে আপলোড করে দিতে পারো, অসুবিধা কিন্তু কিছু হবে না। এর পরবর্তী যদি আপলোড সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি তোমার এক্সপিরিয়েন্সের কোনো সার্টিফিকেট থাকে আপলোড করবে, যদি না থাকে ছেড়ে দেবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। এরপরে এই যে ডিক্লারেশনের যে জায়গাটা আছে, এই ডিক্লারেশনের চেকবক্সে তোমাকে ক্লিক করে দিতে হবে। এরপরে মোবাইল নাম্বারটা বসাবে, মেল আইডি দেবে, দেওয়ার পরে এই মেল আইডিটাকে কনফার্ম করে দিলে এরপরে তোমাদের এরকমই একটা তোমাদের সিকিউরিটি কোশ্চেন থাকবে, যেখানে দেখতেই পাচ্ছ 13-6, ঠিক আছে। এখানে সেই হিসেবটা তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। বসানোর পরে তোমরা চাইলে প্রিভিউ করাতে পারো, অর্থাৎ তুমি চাইলে তোমাদের যদি সব ঠিকঠাক থাকে তোমরা নেক্সটে চলে যাবে। নেক্সটে যাওয়ার পরে আর কিছুই নেই, সেখানে তোমাদের শুধু আবেদন মূল্যটা জমা করতে হবে। মেয়েদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, এসসি এসটি পিডাব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের কোনো আবেদন মূল্য লাগছে না। আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, কারণ এরকমই ইনফরমেটিভ ভিডিও শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে। তো এখনের মতো এটুকুই, টাটা।